খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হলো, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে। দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक, लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है, बल्कि पाकिस्तान से और उनके इशारों पर चलता है। अब यह उन राष्ट्रों को ही तय करना है, उन पर ही निर्भर करता है जो स्वयं को जिम्मेदार मानते हैं कि वे इस बात पर आत्मचिंतन करें कि क्या आतंकवादी ढांचे को बचाने के प्रयासों का समर्थन करना उनकी प्रतिष्ठा और वैश्विक साख को प्रभावित करता है। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূরাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026-এ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূরাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ
গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সলা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষা মন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্যতে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। ৰাজ্যপাল লক্ষণ প্ৰসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণপরিষদ ও বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50,000 কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3য় থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সাংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আরঘানচি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালি মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুড়ুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি, মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।